দেশের সবচেয়ে বড় পরীক্ষা। তবে কি বাকি পরীক্ষাগুলোকে ছোট করছি? বাকি পরীক্ষার্থীদের ছোট করছি? বাকি পরীক্ষাগুলো দিয়ে পরীক্ষার্থীরা বা পড়ুয়ারা যে যে জায়গায় যান, যে যে কাজ করেন, সেই কাজগুলোকে ছোট করছি? একদম নয়। কিন্তু এই একটি মাত্র পরীক্ষা নিট, যে পরীক্ষায় সফল পরীক্ষার্থীরা পরবর্তীকালে মানুষের প্রাণ নিয়ে নড়াচড়া করে। উপরে ভগবান, নিচে ডাক্তার, মানুষ বলতে গেলেই বলেন, অর্থাৎ মানুষের প্রাণ জীবন এটা সরাসরি হাতে থাকে মর্তে ডাক্তারের আর স্বর্গে ভগবান। এই যেখানে তফাৎ, এই যেখানে সামান্য সূক্ষ্মতম তফাৎ, অর্থাৎ মানুষের জীবন থাকা আর না থাকা যেটুকু মানুষের হাতে, যে যতটুকু মানুষের হাতে, তার সর্বোচ্চ সিদ্ধান্তটা যার উপর নির্ভর করে সেই ডাক্তার। চিকিৎসক হওয়ার পরীক্ষা, চিকিৎসক হওয়ার জন্য যে পাঠ্যক্রমে যেতে হবে, তাতে যোগ্য হয়ে উত্তীর্ণ হয়ে তাতে চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা শাস্ত্র পড়ার জন্য যোগ্য বিবেচিত হওয়ার পরীক্ষা। গোটা দেশ জুড়ে যে পরীক্ষা অবশ্যই সবচেয়ে বড় পরীক্ষা। তার মানে এই নয় যে বাকি সব কাজের থেকে ছোট কাজ, কিন্তু এহেন গুরুত্বপূর্ণ, এহেন সব থেকে বড় পরীক্ষার ভিতরে যে গলদ, পরীক্ষা ব্যবস্থার ভিতরে যে এত রকমের গলতি গণ্ডগোল ঢুকে গিয়েছে যে সেখানে নগদ টাকায় হ্যালো করি মাখো তেলের মতো পয়সা ফেললে প্রশ্নপত্র কিনতে পাওয়া যাচ্ছে। হুবহু ঠিক যে প্রশ্নটা দিয়ে, যে প্রশ্নটা আনসার করে নিচে পরীক্ষাতে সফল বলে বিবেচিত হতে হবে, তাহলে তো সত্যি সত্যি চিন্তার বিষয় যে আপনার আমার চিকিৎসা করার দায়িত্ব ভবিষ্যতে এমন লোকেদের হাতে থাকবে নাকি যারা নগদ টাকার বিনিময়ে কার্যত ডাক্তার হয়েছে, মেধার বিনিময় নয়। আর এহেন অভিযোগ যাদের বিরুদ্ধে উঠছে, সেই এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি কি শুধু ওই একটাই পরীক্ষা নেয়? না, সব থেকে বড় পরীক্ষা নেওয়ার পাশাপাশি আরও বড় বড় পরীক্ষাগুলোও তারা নেয়। দেশ জুড়ে সব থেকে মেধাবী লয়ার বা আইনজীবী কারা হবেন, ক্ল্যাট, এনটিএ পরীক্ষা নেয়। গোটা দেশের ইঞ্জিনিয়ারিংয়ের অভিন্ন ন্যূনতম প্রবেশিকা পরীক্ষা এরাই নেন, অর্থাৎ এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি নেয়। সারা দেশে সহকারী অধ্যাপক পদে যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নিয়োগের জন্য বিবেচিত হতে গেলে তার যে ন্যূনতম যোগ্যতা লাগে, অর্থাৎ যে পরীক্ষা পাস না করলে আপনার ইন্টারভিউটাই হবে না, আপনি যোগ্য বলেই বিবেচিত হবেন না অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা সহকারী অধ্যাপক পদে যোগ দেওয়ার জন্য বা তাতে ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য, সেই পরীক্ষাটার নাম ইউজিসি নেট। সে পরীক্ষাটাও নাই এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এতগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা নেওয়ার দায়িত্ব যাদের হাতে, সেই সংস্থার ভিতরটা কি এতটাই ফোঁপড়া? ধরেই নিচ্ছি যে তেজস্বী যাদব অথবা তার মাথার উপরে আরও বড় কোনো রাজনৈতিক বাপের হাত রয়েছে, মানে রাজনৈতিক বাবার হাত রয়েছে। তার বাবা কিনা জানি না, কিন্তু কোনো রাজনৈতিক বাবার হাত রয়েছে, যিনি এই গোটা শিক্ষা দুর্নীতিটাকে, এই প্রশ্নপত্র বেচা কেনা, কে কোথায় কিভাবে কত 2 নম্বরই করে এই পরীক্ষাটাতে চান্স পাবে, সেটা ঠিক করেছে। ধরে নিচ্ছি একটা অংশের মানুষ যেভাবে অভিযোগ করতে শুরু করেছেন যে সরকারি শাসক দল বিজেপিকে প্যাঁচে ফেলবার জন্য, তাকে কালিমালিপ্ত করবার জন্যই এটা ইন্ডি জোটের শরিক বিভিন্ন দলের একটা চক্রান্ত। ধরে নিচ্ছি সব ঠিক। আচ্ছা, প্রথমত শাসক দল বিজেপি এবং সরকার একেবারে নিরাপদ দূরত্ব বজায় রেখে জানিয়েছে সুপ্রিম কোর্ট যা বলবে তারা হুবহু তাই করবেন, অর্থাৎ এনটিএর এই কেলেঙ্কারির ভিতরে তাদের জড়িয়ে পড়ার কোনো ন্যূনতম ইচ্ছা তারা এখনো পর্যন্ত দেখায়। তারা কোনো রাজনৈতিক বয়ান দেননি, ফলে যারা বাইরে থেকে বয়ান দিচ্ছেন তাদের বয়ানে প্রথমত বিশ্বাস করলাম না। দ্বিতীয়ত, বয়ান যদি সত্যিও হয় তাহলেও প্রশ্ন উঠবে, তাহলে কি এদেশের যে কোনো রাজনীতিক, তিনি শাসক হন বা বিরোধী, মুহূর্তের মধ্যে ঢুকে পড়তে পারেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ব্যবস্থার পরীক্ষা নেওয়ার এজেন্সির ভিতরে এতটাই সহজে যে গোটা ব্যবস্থাটাকে এক মুহূর্তে ধ্বংস করে দেওয়া যায় শুধুমাত্র হ্যালো করি মাখো তেল টাকার ব্যাগের বিনিময়ে? তাহলে এ রাজ্যে টাকার থলির বিনিময়ে শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগের যে পরীক্ষা হয়েছে, যে পরীক্ষার এখন প্রকাশ্যে চলে এসছে তার আসল রূপটা, 5 পাওয়া লোকেরা শিক্ষক হয়ে 55 পাওয়া লোকেদের বঞ্চিত করে এতদিন ধরে 10 বছর ধরে স্কুলে পড়িয়ে এসছে, তার সঙ্গে তফাৎ কোথায় থাকলো? বরং আরও ভয়ঙ্কর সে ছবি যদি সত্যি অযোগ্য প্রশ্নপত্র আগে হাতে পেয়ে যাওয়া, টাকার বিনিময়ে ঘুষ দিয়ে
চিকিৎসা শাস্ত্র পড়বার সুযোগ পাওয়া লোকেরা আপনার আমার প্রাণ নিয়ে সত্যি সত্যি লিটারেলি খেলা করে। এই খেলার সুযোগ তাদেরকে যে সংস্থা করে দিচ্ছে, তার ভিতরে এত বড় গলদ তৈরি হয় কি করে? তার দায়টা কার? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। सरकार की जिम्मेदारी क्या होगी इसमें? अगर हाई लेवल कमेटी हो धर्मेंद्र प्रधान जी, बहुत समय चला जाएगा। पिछले साल 1,30,00,000 बच्चे परीक्षा दिए हैं। अब तक इस बार 80 लाख बच्चे परीक्षा दिए हैं। ये सारे परीक्षा व्यवस्था में एनटीए की कंडक्ट के बारे में कुछ विषय इस बार स्पष्टता के साथ आई है और इसीलिए एक एम्पावर्ड कमेटी बनेगा जो एनटीए की फंक्शनिंग के बारे में ग्लोबल व्यू प्रैक्टिसेस क्या है उसके ऊपर एक्सपर्ट्स के व्यू आएगा। কঠোর পদক্ষেপ নিঃসন্দেহে স্বাগত। ছোট ঘটনা বা 100টা চাকরি দিলে দু একটা নিজের লোককে চাকরি দিতে হয়, এ ধরনের মন্তব্য না আসার জন্য ধন্যবাদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। কিন্তু ভবিষ্যতে যাদের হাতেই থাকবে স্বাস্থ্যের ভার, সেই পড়ুয়াদের প্রবেশিকা নিয়ে ছিনিমিনি খেলাটা চালু হলো কিভাবে? সহকারী অধ্যাপক নিয়োগের পরীক্ষা নিয়েই বা কেন এত গাফিলতি? ছিনিমিনি খেলাই তো। কেন্দ্রের সরকার বিজেপির, ন্যাশনাল টেস্টিং এজেন্সি কেন্দ্রের দায়িত্বে। কিভাবে পাটনায় বসে যে কেউ সেই পরীক্ষায় দুর্নীতি করতে পারে? हम तो मांग करेंगे लालू प्रसाद यादव और तेजस्वी यादव जी के पूरी तहकीकात हो। जो लोग मेरा नाम घसीटना चाहते हैं, मेरे पीए का घसीटना चाहते हैं, इससे कोई फायदा होने वाला नहीं है। এ কেমন নজরদারি কেন্দ্রের? দেশ জুড়ে পড়ুয়াদের আতঙ্কের কোনো উত্তর আছে কেন্দ্রের কাছে? मेरे दायित्व आज उन लाखों बच्चों के मन में विश्वास बनाना है कि आप भरोसा रखिए, ये सरकार आप ही के है, आप ही के द्वारा चुनी गई है। आपके हितों के लिए हम कोई कसर नहीं कम करेंगे। हम पूरा मेहनत से आपकी जो गड़बड़ी कुछ सामने आई है उसको सुधारेंगे और आपको हम आश्वस्त करते हैं एक पारदर्शी व्यवस्था का। এই শুকনো আশ্বাসে চিরে ভিজবে তো? দেশের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মেধাবীদের পরীক্ষাগুলো যে সংস্থা আয়োজন করবে, তার ভিতরে এত গলদ, এত ত্রুটি, তার ভিতরটা এত ফাঁপা, এত ভঙ্গুর। শাসক বা বিরোধী নেতা যে পক্ষের, যে দলেরই হোক, দেশের সবচেয়ে গর্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ার সুযোগ পাওয়ার পরীক্ষা, দেশ জুড়ে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের পড়ানোর যোগ্যতা অর্জনের পরীক্ষা, এমন যখন তখন যার তার কারণে ভেঙে পড়বে, পড়ুয়ারা তাহলে কোথায় ভরসা রাখবে? সময় এসেছে খোল নলচে বদলে সব নতুন করে তৈরি করার। রিপাবলিক বাংলা। এটাই আমার প্রশ্ন, পরীক্ষার্থীদের হয়ে, অভিভাবকদের হয়ে এবং সর্বোপরি দেশের সাধারণ নাগরিকের হয়ে প্রশ্নটা করছি যে কাদের হাতে ছেড়ে দিচ্ছেন আমাদের প্রাণের ভার? সব থেকে বড় কথা, শুধু প্রাণ নিয়ে নয়, ভবিষ্যতের ইঞ্জিনিয়ার, ভবিষ্যতের আইনজীবী, ভবিষ্যতের অধ্যাপক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কারা কারা সবই কি নগদ অর্থের মূল্যে? তাহলে যারা এমন পরীক্ষা ব্যবস্থা তৈরি করছেন, যারা এমন পরীক্ষা নিচ্ছেন, তাদের সরিয়ে দেওয়া হবে না। আমার আজকে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। খোল নলচে না বদলালে আস্থা ফিরবে পড়ুয়াদের? যে যতই দায়িত্ব স্বীকার করে নিন, মানলাম ধর্মেন্দ্র প্রধান বলছেন তার দায়িত্ব, কিন্তু আস্থা? সামনের বছর যারা পরীক্ষা দেবেন, এবছর এনটিএ পরিচালিত অন্য পরীক্ষাগুলোতে যারা বসবেন, সেই পরীক্ষার্থীরা এই বিশ্বাস নিয়ে পরীক্ষা হল থেকে বেরিয়ে বাড়িতে যাবেন যে পরীক্ষাটা খুব ভালো দিয়েছি, অতএব আমি চান্স পাবো, আমি মেধার ভিত্তিতে চান্স পাবো। মেধার ভিত্তিতে চান্স পেয়ে যাওয়ার পরে বিশ্বাস নিয়ে বসে থাকতে পারবেন যে এই পরীক্ষাটা কোর্টের নির্দেশে বাতিল হয়ে যাবে না। এই নিট পরীক্ষাতে খেটে খুঁটে 710 পাওয়া পরীক্ষার্থী তো এখন রীতিমতো আতঙ্কের মধ্যে দিন গুনছেন, গোটা পরীক্ষাটা বাতিল হয়ে গেলে তাকে আরও একবার খেটে 710 পেতে হবে। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন, আমার ডান দিক থেকে অঙ্কন দত্ত, বিজেপি মুখপাত্র, আমার ঠিক পাশেই রয়েছেন দিব্যশঙ্কর ভট্টাচার্য, নিট পরীক্ষার্থী। দিব্যশঙ্কর, স্বাগত। তবে খুব স্বাগত জানানোর বা শোনার মতো অবস্থা আপনাদের নয়, বুঝতে পারছি। আমার বাঁদিকে রয়েছেন শতরূপ ঘোষ,
সিপিআইএম নেতা, আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায় আইনজীবী এবং মণিশঙ্করবাবু তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন জয় চক্রবর্তী, হিন্দুজা হসপিটালের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, এবং একই সঙ্গে জয় চক্রবর্তী একজন চিন্তিত অপেক্ষমান অভিভাবকও বটে। চিন্তিত এবং অপেক্ষমান কেন বললাম, তার কারণ তার সন্তানও এই নিট পরীক্ষায় একজন অন্যতম পরীক্ষার্থী। ঠিক এই কথাটাই আপনাদের শুরু থেকে বলতে চাইছিলাম। সব কিছু মিলে এক হয়ে গেছে। কোনো বিজেপি নেতা, তৃণমূল নেতা, কংগ্রেস নেতা, সিপিএম নেতা বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে তার সন্তান এই পরীক্ষাটা দেয়নি। কেউ এটাও বলতে পারবেন না এই পরীক্ষাতে পাশ করে ডাক্তার হয়ে যারা বেরোবে তেমন কোনো ডাক্তারের কাছে তিনি বা তার পরের পরিবারের অন্য কেউ কোনোদিন দেখাতে যাবেন না, চিনতেই তো পারবেন না। জয় চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। আমি জয়বাবু আপনার কাছে প্রথম প্রশ্নটা করতে চাই, একজন অভিভাবক হিসেবে আপনার মনের আশা আশঙ্কার জায়গাগুলো বুঝতে চাই। এই পরীক্ষা ব্যবস্থা নিয়ে আপনার মনে কি কি প্রশ্ন, কি কি ক্ষোভ, কোথায় কোথায় আপনার মনে হচ্ছে ব্যবস্থার বদল প্রয়োজন? আসার জন্য, আমাকে পারমিশন দেওয়ার জন্য। আমাদের যেটা হয়েছে যে পরীক্ষা দেওয়ার পর আমাদের মনে অনেক আশা ছিল যে যেমন প্রিপারেশন হয়েছে তার ভিত্তিতে একটা যে নম্বর, একটা মার্কস, একটা র্যাঙ্ক আসবে, তার বেসিসে একটা সঠিক মূল্যায়ন হবে। কিন্তু এই পরীক্ষার যখন মার্কস বেরোলো, হঠাৎ করে রেজাল্ট বেরোনো 10 দিন আগে রেজাল্ট ডিক্লেয়ার করা হলো, দেখা গেল যে অনেক কিছু, অনেক রকম, সবাই সারা দেশ জুড়ে জানে যে কি কি গণ্ডগোল, কি কি ধরনের আশঙ্কা সবার মনে। অচানক সবার মার্কস অনেক বেড়ে গেছে, র্যাঙ্ক চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এগুলোর পরে যেগুলো আসছে আমাদের মনে, যে পরে আমরা কি করব? একটা বছর নষ্ট হবে না আবার রিনিট হবে? রিনিট হওয়া আমার মনে হয় স্টুডেন্টদের জন্য একটা বড় চিন্তার ব্যাপার। আর আরও বড় চিন্তার ব্যাপার, আমি স্বাস্থ্যক্ষেত্রে আছি, আমরা ডিপেন্ড করি ভালো কোয়ালিফাইড স্টুডেন্টরা পাশ করে আসবে, এসে দেশের স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নেবে। কিন্তু যদি এইভাবে যারা মেডিকেল সিটে জয়েন করবে তারা যদি স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে আসে, তাহলে ভবিষ্যতের জন্য আমাদের দেশে খুব ভালো একটা যে সময় ওয়েট করছে না সেটা আমরা বলতে পারি। দ্বিতীয়ত, এইটা হওয়ার পর, এই ধরনের একটা ব্যবস্থা হওয়ার পর আমরা দেখছি যে একটা রাজনৈতিক চাপাউতন চলতে শুরু করে গেছে অলরেডি। কিন্তু আমরা জানি না তার বেনিফিটটা স্টুডেন্টরা পাবে কি পাবে না, তার কি হবে। কিন্তু একটাই আমি বলে আমার এই বক্তব্য শেষ করব, যে এরপরে যাই হোক, রিনিটি হোক না হোক, যা রেজাল্ট সবাই পাবে, এতে আমার মনে হয় না কেউই সম্পূর্ণভাবে তার যে বেনিফিট, তার যে মেরিটের বেসিসে পাওয়া সেটা পাবে। কেননা কেউ কিছু র্যাঙ্ক হারাবে, কেউ চান্স পাবে, কেউ পাবে না, কারণ এই সঠিক মূল্যায়নটা এবারে নিট পরীক্ষায় হয়নি। এক কথায় জয় চক্রবর্তী যেটা বললেন তার মানে হচ্ছে বিশ্বাসের ভিতটা নড়ে গেছে। এরপরের অকৃতকার্য, এটা বিশ্বাস করতে পারবেন কি তিনি সত্যি অকৃতকার্য? এরপরে কৃতকার্য মুখ বাড়িয়ে পাড়া প্রতিবেশীর সামনে বুক ফুলিয়ে বলতে পারবেন কি তিনি শুধুমাত্র মেধার জোরেই কৃতকার্য? এই বিশ্বাসটা, এই আস্থার ভিতটা নড়িয়ে দেওয়ার দায়টা কে নেবেন? এটা আমার প্রশ্ন। আমি দিব্যশঙ্করের কাছে আসবো। দিব্যশঙ্কর ভট্টাচার্য নিট পরীক্ষার্থী, আমার সঙ্গে সজল বিশ্বাস আরও এক চিকিৎসক জয়েন করেছেন। সজলবাবু, আপনাকেও স্বাগত। আমি আসছি আপনার কাছে। দিব্যশঙ্কর, আমি আপনার কাছে আসছি। আপনি একজন পরীক্ষার্থী, আপনার মাধ্যমে বোঝার চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদের মনে কী চলছে, আপনারা কী ভাবছেন? আমাদের মাইন্ডসেট এখন খুবই কি বলবো, শকড যে এত বছর নিট অ্যাকচুয়ালি মেডিকেল এন্ট্রান্স এক্সাম হয়ে আসছে। এটা ফার্স্ট টাইম যে 67 জন 720 আউট অফ 720 পেয়েছে। 720 পেয়েও যে কেউ এইমস দিল্লি পাচ্ছে না, দিস থিং ইজ ভেরি শকিং। তো আমরা আমাদের নিট পরীক্ষার্থীদের এখন অবশ্যই চাপে আছি যে আবার রিনিট হবে নাকি, হলে কবে হবে, কতদিনের নোটিশে হবে। আর রিনিট অ্যাকচুয়ালি আমরা যখন কোনো এরকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করি তখন আমাদের রিফ্লেক্স প্র্যাকটিস একটা টাইম একদম পিকে থাকে যখন এক্সামটা হবে। ঠিক তারপর যখন শোনা যায় যে ক্যান্সেল হয়ে আবার হবে, তো সেই জিনিসটা আনাটা খুবই টাফ ব্যাপার হয়ে যায়। তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের টেনশন তো হচ্ছে, সেইভাবে মনকে আবার প্রিপেয়ার করা। আমি অঙ্কনকে বলবো, অঙ্কন এই ব্যথাটা বুঝতে গেলে আপনাকে অনেকটা এইভাবে বুঝতে হবে। অঙ্কন ধরুন 240 নয়, আপনারা এবারে লোকসভা নির্বাচনে 340টা আসন পেয়েছেন ধরে নিন কিছুক্ষণের জন্য। কিছুদিন বাদে এমন প্রশ্ন উঠল, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কাছে গিয়ে স্বীকার করতে বাধ্য হলো
এবারে নির্বাচন পদ্ধতিটা পুরোপুরি স্বচ্ছ হয়নি। 340 নয়, আপনারা আদতে হয়তো 240 বা 260 পেয়ে থাকতে পারেন, কিন্তু কিছুতেই 272টা আসন আপনারা পাননি। আপনাদের আবার ভোটে দাঁড়াতে হবে, আপনাদের জেতা প্রার্থীদের আবার ভোট নিতে হবে। আমার মনে হয় একমাত্র এমন একটা পরিস্থিতি হলেই বোধহয় দেশের নেতারা দলমত নির্বিশেষে বুঝতে পারবেন একজন পরীক্ষার্থীর মনের কষ্টটা কোথায়। অঙ্কন, আপনি বুঝতে পারছেন? রাজনীতির যে আপনি একটা অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা দিলেন, আমি নিজেও একজন এখনও ছাত্র, এই ভারতীয় শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত। আমিও নিজে নেট কোয়ালিফাই করেছি এবং এদের জায়গাটা, দিব্যশঙ্করদের জায়গাটাতে নিজেকে বসাতে আমি খুব স্বচ্ছন্দে পারছি। যদি আমাকে আজকে হঠাৎ করে বলা হয় যে আমি নেট কোয়ালিফাইড হওয়ার পর আমার সেই বছরের পরীক্ষাটা বাতিল হয়েছে, তাহলে আমাকে আবার যদি আজকে পরীক্ষায় বসতে হয়, সেই যে একটি মনস্তাত্ত্বিক চাপ, সেই যে একটা মানসিক অবস্থান, সেটা কোন পর্যায়ে পৌঁছতে পারে সেটা আমি ছাত্র হিসেবে বুঝতে পারছি। এবং এর কোনো এই যে ঘটনাটা ঘটেছে, নিটের মতো বা ইউজিসি নেটের মতো পরীক্ষায় এই ধরনের গাফিলতি, এই ধরনের ত্রুটি, এই ধরনের দুর্নীতি যাই বলুন না কেন, সেটাকে কোনো মতেই রাজনীতির রং ভুলে বলুন বা ভারতীয় জনতা পার্টির একজন ছোট্ট রাজনৈতিক কর্মী হিসেবে বলুন, আমি অন্তত এটা মেনে নিতে পারছি না। এখন এটা যেটা বুঝতে হবে যে একটা পুরো সিস্টেমটাকে আপনাকে, এই যে ধরুন আপনি বলছেন এনটিএকে যখন আপনি এখানে পুরোপুরি স্বাধীনতা দিচ্ছেন, তখন আপনাকেও কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এনটিএর কন্ট্রোলিং অথরিটির জায়গাতে বসে এই দায়িত্বজ্ঞান সহকারে এই পুরো বিষয়টা মনিটরিং করতে হবে যে কেন অন্যান্য জায়গা থেকে একটার পর একটা প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটে যাচ্ছে। আমি কৃতজ্ঞ আমার ভারত সরকারের কাছে, আমার দলের কাছে, কারণ একমাত্র রুলিং ডিসপেন্সেন্সি হিসেবে ভারত সরকার নরেন্দ্র মোদীর শাসনকালে প্রশ্ন ফাঁস এবং সবথেকে বড় কথা যে শব্দটা ব্যবহার করা হয়েছিল এই 2024-এ আইন আনার সময়, এক্সাম মাফিয়া, যেটা সারা ভারতবর্ষব্যাপী একটা চক্র চলছে, এক্সাম মাফিয়াদের বিরুদ্ধে কঠোর আইন আনার যে সদিচ্ছা আমার সরকার, নরেন্দ্র মোদীর সরকার দেখিয়েছে, আমি বিগত দিনে কোথাও দেখতে পাইনি। কিন্তু এটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে ডার্ক নেট ব্যবহার করে একাধিক জায়গা থেকে বিভিন্ন প্রশ্নপত্র, আজকে আপনি শুধুমাত্র আপনি নিট নেট বলছেন, আজকে বিভিন্ন রাজ্যে রাজ্যে আপনি বলুন তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। সেই নিয়ে শাসক দলের রং ভুলে সদিচ্ছা দেখাতে হবে। যে সদিচ্ছার বিভিন্ন রাজ্যের আমি বুঝলাম, কিন্তু আমার খুব সোজাসুজি প্রশ্ন। হ্যাঁ বলুন। সেই প্রশ্নটা হচ্ছে সতীদাহ প্রথা এদেশে অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ব্রিটিশরা দেশে থাকতে বন্ধ হয়ে গেছিল। তারপরে 80-র দশকে, গত শতকে আমরা যে রূপ কানোয়ারকে সতী হতে দেখেছি, তাকে আপনি কি বলবেন? আইন তো ছিল। এখানে সবসময় যে প্রশ্নটা সব থেকে বড় হয়ে দাঁড়ায়, যারা 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 শাসন করছেন, সতীদাহ বন্ধ করার আইন তো ছিল, কিন্তু তাও তো সতী হতে হয়েছে রূপ কানোয়ারকে। বড় হয়ে দাঁড়ায় এই প্রশ্নটা, যিনি শাসন করছেন তার ভিজিলেন্স। এনটিএ আছে, অবশ্যই আছে। আমাদের পশ্চিমবঙ্গে একসময় জেকসাপ ছিল। শতরূপরা যখন পড়াশোনা করেছেন তখন তো ছিল নিশ্চিতভাবে, তখন আলাদা করে জয়েন্ট এক্সামিনেশন হতো রাজ্যগুলোতে, ইঞ্জিনিয়ারিং ডাক্তারের জন্য একসাথেই হতো। প্রশ্ন হচ্ছে কাউকে একটা দিয়ে দিলাম, সে গোটা ব্যবস্থাটা দেখভাল করছে, কি ভগবানের হাতে ছেড়ে দিলাম? না, আমি তো এটাই বললাম, ধর্মেন্দ্র প্রধানের দায় স্বীকারে কি গোটা বিষয়টা শেষ হয়ে যায়? না না, দায় স্বীকারের থেকেও বড় কথা যে 3 মাসের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, তখন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু ছিল, তখন প্রত্যক্ষ নজরদারি মন্ত্রিসভার কিংবা সংশ্লিষ্ট মন্ত্রীর সংশ্লিষ্ট দফতরের ওপর ছিল না। আমরা এটাকে অজুহাত হিসেবে দেখছি না, আমরা অজুহাত দিতেই পারতাম, এই অজুহাত আমরা তবুও এই দায়ভারটা গ্রহণ করছি। কিন্তু আমার কথা হচ্ছে, আমার সরকার, আমার শাসক দল যে সদিচ্ছাটা দেখাচ্ছে, যে দায়টা গ্রহণ করছে, সেই দায় গ্রহণটা সব দলকে, সব সরকারকে করতে হবে। বুঝলাম, কিন্তু 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 আপাতত আমি অঙ্কন ঠিক যেভাবে এখানে যখন এসএসসি দুর্নীতি নিয়ে, শিক্ষা দুর্নীতি নিয়ে কথা বলেছি, তখন যেরকম আমি ব্যাপমের কথা উঠেছে, আমি আপত্তি করিনি, কিন্তু আমি বারবার বলেছি যারা কথা বলতে আসছেন তারা পশ্চিমবঙ্গের সমস্যাটার কথা আগে বলুন। এখন গোটা দেশের সমস্যা, নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের চাকরি চুরিকেও তো সমর্থন করছি না, আমরা সব থেকে বেশি তো এখানে শো করেছি সেটা নিয়ে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি এই কথাটাকে কিছুতে অস্বীকার করতে পারি না যে আমাদের প্রাণের ভার যার তার হাতে তুলে দেওয়া যায় না, টাকার বিনিময়ে বিক্রি করা যায় না। শতরূপ,
কোনো অবস্থাতেই কি আপনার মনে হয় এই ব্যবস্থাটা ঠিক যেভাবে চলছে, মানে কালকে যদি এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির কিছু লোকের ডালাপালা ছেটে, কিছু লোককে তাড়িয়ে, কিছু লোককে দরকার হলে বিচার ব্যবস্থার হাতে সোপর্দ করে ব্যবস্থা, হয়তো তাদেরকে অভিযুক্তই সাব্যস্ত করা, দোষী সাব্যস্ত করার অভিযুক্ত থেকে, তাদেরকে আস্থাটা ফিরে আসবে? অনির্বাণ, অঙ্কন কথা বলা শুরু করেছিল একজন মানে খুব মেধাবী ছাত্র হিসেবে বা একজন নেট কোয়ালিফাই করা ছাত্র হিসেবে, ও বলা শেষ করলো একজন বিজেপি নেতা হিসেবে। আমি বলছি অঙ্কন, তুমি এটা জানো না তা নয়, মানে যদিও আমি এই যুক্তি দিচ্ছি না বলেও তুমি যে যুক্তিটা দেওয়ার চেষ্টা করলে, মডেল কোড অফ কন্ডাক্ট ইমপ্লিমেন্টেড থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব সেই দপ্তরের মন্ত্রীরই থাকে। এক, যদি মডেল কোড অফ কন্ডাক্ট থাকাকালীন কলকাতায় পুকুর ভরাট হয়, তার জন্য আমরা ববি হাকিমকেই প্রশ্ন করব, তার জন্য কেউ আমরা কোনো মানে পাড়ার ক্লাবের সেক্রেটারিকে প্রশ্ন করব না। এই গেল এক। যাকগে, আমি যে কথাটা বলছি অনির্বাণ, দেখো অঙ্কন একটা কথা বললো যে এক্সাম মাফিয়া, তাই তো? এটা এক্সাম মাফিয়াদের কাজ। আচ্ছা, কুন্তল শান্তনু আমাদের রাজ্যে এমপ্লয়মেন্ট মাফিয়া, কিন্তু কুন্তল শান্তনুর কি ক্ষমতা ছিল যে বেআইনিভাবে লোককে চাকরিতে ঢোকানোর, যদি না তাদের মাথায়, তোমার ভাষায় তুমি যেটা তখন বলার সময় বিগবলের সামনে বলছিলে, কোনো রাজনৈতিক বাবা থাকতেন? এই প্রশ্ন তো এই টেবিলে বসে আমিও করেছি, অতীত অঙ্কনও করেছে। কুন্তল শান্তনু বা কারুর পক্ষে সিস্টেমকে করাপ্ট করার ক্ষমতা থাকে না যদি না সিস্টেমের ভেতর তার নিজের লোক থাকে। আজকে অঙ্কন যেটা বলছে ব্যবস্থা নেব না নেব, অঙ্কনের এই রাজ্যের নেতা এবং যিনি আমাদের দেশের এখন শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনার সামনে আসার সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলেন যে আদৌ কোনো দুর্নীতিই ঘটেনি। উনি বলে দিয়েছিলেন, সরকারের একজন মন্ত্রী। আমি 3 নম্বর একটা কথা বলছি অনির্বাণ, আচ্ছা কেমন লাগতো বলো তো আমাদের যদি দেখা যেত টেট পরীক্ষার দুর্নীতির তদন্তের দায়িত্ব প্রাইমারি কাউন্সিলের চেয়ারপারসন মানিক ভট্টাচার্যকে দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলতেন যে মানিক ভট্টাচার্য এবার টেট দুর্নীতি তদন্ত করবে, ব্যাপারটা যেরকম দাঁড়াতো, নরেন্দ্র মোদী যখন গত 12 তারিখ ঘোষণা করলেন যে প্রদীপ যোশী বলে যে লোকটা এখন এনটিএ, শব্দ হয়ে গেল এনটিএ, যদিও এনটিএ আমাদেরকে মাথায় রাখতে হবে সংস্থার হাতে দিয়ে দিলাম বলতে যে এতটা ডিটেলসে খবর রাখেন না তার হয়তো মনে হবে যে এটা কোনো বেসরকারি সংস্থা, তা তো নয়। এনটিএও তো সরকারেরই একটা এজেন্সি। এনটিএ যেমন এর আগে সিবিএসই নেট করতো, আজকে এনটিএ। প্রদীপ যোশী যে লোকটা এনটিএ চেয়ারপারসন এবং তার চেয়ারপারসন হয়ে থাকা অবস্থায় নিটের দুর্নীতি হলো, নেটের দুর্নীতি হলো, নিটের দুর্নীতির ক্ষেত্রে তদন্তের দায়িত্ব, তখন নেটের স্ক্যামটা তখন সামনে আসেনি, তদন্তের দায়িত্ব হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার, সেই প্রদীপ যোশীকেই দিয়ে দিলেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় মানিক ভট্টাচার্যকে দায়িত্ব দিতেন তদন্ত করার, তাহলে অঙ্কন এই টেবিলে বসে যে যে কথা বলতো তার বিরুদ্ধে আমি আশা করব এক্ষেত্রেও অঙ্কন তার থেকে আলাদা কিছু বলবে না। দেখো দেখো অনির্বাণ, একটা আমরা সবাই এটা জানি, নেট আমাদের দেশে একটা সময় সিবিএসই নিত। এই প্রদীপ যোশী 2014 সালে ক্ষমতায় এসে যাকে একদম, এবং খবরের কাগজের রিপোর্ট থেকে আমি বলছি, আরএসএস এর রেকমেন্ডেশনে যাকে এনটিএ চেয়ারপারসন করা হয়েছে, তাতে আমি কোনো দোষ দিচ্ছি না। সে যদি আজ যদি সিপিএম দেশে সরকার তৈরি করতো, নিশ্চয়ই বামপন্থী কাউকেই, কোনো একাডেমিশিয়ানকেই দায়িত্বে আনা হতো, তখন তো বিজেপির লোককে আনা হতো না। বিজেপি ক্ষমতায় এসছে, তারা আরএসএস এর কাউকে একজনকে মাথায় বসিয়েছেন। আমার সেখানে আমি ওই অর্থে সমালোচনা করছি না যে তোমরা কেন আমাদের লোককে না নিয়ে তোমাদের লোককে নিয়েছো, ওরা ওদের লোককেই নেবে, কিন্তু তার যোগ্যতা এবং তার সততার প্রতি তো বিজেপিকে অন্ততপক্ষে আস্থা রাখতে হবে, নিঃসন্দিহান হতে হবে। 2014 সালে ওই লোকটাকে এনটিএ এর মাথায় বসিয়ে, যে সিবিএসই এত বছর ধরে নেট এক্সাম নেয় আমাদের দেশে, সেই সিবিএসইকে সরিয়ে, তার হাত থেকে নেটকে সরিয়ে এনে এনটিএ এর হাতে দেওয়া হলো। আজকে এত বড় একটা দুর্নীতি হলো। দেখো, আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলেই, যে এখানে বলছে অঙ্কন তদন্ত করবো, এই করবো, সেই করবো, আজকে ওখানে সুকান্ত মজুমদার বলছেন কোনো দুর্নীতি হয়নি, আর বিজয় কুমার বিহারের উপমুখ্যমন্ত্রী, বিজেপি সরকার মানে বিজেপির উপমুখ্যমন্ত্রী, ওখানে বিজেপির জোট সরকার চলছে ওখানে, তিনি বলছেন এখন তেজস্বী যাদবকে, লালু যাদবকে বলছেন যে এদের চক্রান্ত থাকতে পারে। তাই যদি হয়ে থাকে, বিহারের সরকারও আপনারা চালাচ্ছেন, দেশের সরকারও আপনারা চালাচ্ছেন, গ্রেপ্তার করুন তেজস্বী যাদবকে, কে বারণ করেছে? প্রশ্ন করুন। আমার আশঙ্কার জায়গাটা কি জানো তো? আমি দেখো, একটা ছোটো ভাই বসে আছে আমাদের সামনে, আমি খুব আন্তরিকভাবে একটা কথা বলছি, কেউ ধরো বাচ্চা ছেলে মেয়ে তো এরা, আমরাও কয়েকদিন আগে এই বয়সটা বার করেছি। আজকে একটা 16, 17, 18, 19 বছর বয়সী ছেলেমেয়েরা যদি এই সিস্টেমটার মধ্যে এই এত অল্প এই বয়সে এসে পড়তে হয় না, কাউকে সিস্টেমটার ফলে ভিক্টিমাইজড হতে হচ্ছে। আমি পরিশ্রম করে রাত জেগে শরীর খারাপ করে পরীক্ষা দিয়েছি, তারপরে আমার প্রতি একটা অন্যায় হচ্ছে। কেউ সংখ্যায় কম তারা কিনা সিস্টেমটার ফলে বেনিফিটেড হচ্ছে। পড়াশোনা করলাম না, কিছু করলাম না, কিন্তু বাবার টাকা আছে, মায়ের টাকা আছে, 30 লাখ টাকা দিয়ে দিলাম, আমি আমার একটা জায়গায় ঢুকে গেলাম। এটা আমি খালি নেট বা নিটের ক্ষেত্রে বলছি না, এটা প্রাইমারির ক্ষেত্রে সত্যি। সেকেন্ড, আমাদের যা স্ক্যাম হয়েছে আমাদের রাজ্যে, কি নেট নিটের ক্ষেত্রে কি হয়, 16, 17, 18, 19 বছর বয়সী ছেলেমেয়েরা না, যদি জীবনটা শুরুর সময় তাদেরকে এই একটা করাপশনের মধ্যে দিয়ে যেতে হয় না, ভিকটিম হতে হয় অথবা পারপেট্রেটর হতে হয়, এরা তো আগামী দিনে প্রফেশনাল হবে, এরা তো সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব সামলাবে। মানে তাদের নিজেদের না মূল্যবোধের একটা বিরাট ধাক্কা। আজকে যদি 18 বছর বয়সে আমাকে দেখতে হয় যে আমি পড়াশুনো করে প্রাণপাত করেও আমার কোনো লাভ নেই, যার বাপ মার টাকা আছে
সেই ওইটা পাবে, আমি পরিশ্রম করেও পাবো না। কালকে যখন 30-35 বছর বয়সে পৌঁছে আমি যখন একটা দায়িত্ব সামলাবো যে কোনো জায়গায়, তোমার মতো যদি সে সাংবাদিকও হয়, সে টাকা নিয়ে সংবাদ পরিবেশন করবে। সে যদি একজন মনে করো সিভিল ইঞ্জিনিয়ার হয়, সে পয়সা নিয়ে বিল্ডিং এর প্ল্যান স্যাংশন করবে। মুশকিলটা কি হচ্ছে, মানে তার তো মানে ভ্যালু সিস্টেমটাই তৈরি হয়ে যাচ্ছে এরকম ভাবে যে টাকা দিয়ে হচ্ছে সমাজে সবকিছু কেনা যায়। এইটা কিন্তু সবচেয়ে বড় ক্রাইসিস। আমি অঙ্কনের কাছে আসবো, তারপর সজল বাবুর কাছে। না, প্রথম কথা বলি যে যদি এইখানে কোনো তথাকথিত রাজনৈতিক হাত থেকে থাকে, শাসক দলের হাত থেকে থাকে, শাসক দল বিরোধীও না শাসক, আমি বলছি শাসক দলের হাত থেকে থাকে, যেটা শতরূপদা ইন্ডিকেট করার চেষ্টা করলেন, তাহলে যখন পিএসসিতে কেরলে দুর্নীতি হয়েছে, তাহলে কি শতরূপদা মনে করেন যে পিএসসি ওখানকে মানে মুখ্যমন্ত্রী কন্ট্রোল করেন, তাহলে ওখানে যিনি মুখ্যমন্ত্রী, সিপিএম এর মুখ্যমন্ত্রী আছে, তিনি এই করাপশনের সাথে যুক্ত? বা যদি আজকে বলেনি আমি, বা ক্লাস 12-এর প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই বছর কেরলে, তাহলে তার সাথে কি শিক্ষামন্ত্রক যুক্ত? সেটাকে তো বলা হয়েছে এটা টেকনিক্যাল ইস্যু, এখানে এদেরকে বিভিন্ন লোককে গ্রেফতার করা হয়েছে। একটা দুর্নীতি হয়েছে মানেই তাতে শাসক দলের কেউ যুক্ত রয়েছে, এটা দায়িত্ব নিয়ে বলা যায় না। কিন্তু আমরা তো এই স্বচ্ছতাটা রাখছি যে শাসক বিরোধী যার বিরুদ্ধে মনে করেন, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মনে করেন, কোর্ট যদি মনে করেন সিবিআইকে দিয়ে, পশ্চিমবঙ্গ পুলিশকে দিয়ে, কেরল পুলিশকে দিয়ে, যার বিরুদ্ধে তদন্ত করতে চান তদন্ত করুন। পড়ুয়াদের স্বার্থ নিয়ে আমরা কোনো সমঝোতা করতে চাই না, এবং দুর্নীতি যে আমরা রেয়াত করব না, সব থেকে আমি বলিনি সব থেকে আমরা যে দুর্নীতি রেয়াত করব না, আমরা সেই আইন এনেছি। বুঝলাম, কিন্তু অঙ্কন যিনি যার নেতৃত্বে একটা কথা শতরূপ তুলেছিলেন, যার নেতৃত্বে এনটি এখন কাজ করছে এবং তার নেতৃত্বে এনটি এর এই কলঙ্কজনক অধ্যায়, তাকে শপথে রেখে দেওয়ার কারণটা কি? তিনি তার পদে বহাল তদন্তের দায়িত্ব দিয়েছেন। না তার তদন্ত নয়, যদি সিবিআই চার্জশিট আপনি এখনো বেরোয়নি, যদি আপনি প্রাথমিক ইয়ে বলেন, তার আওতায় কিন্তু সেই ব্যক্তিকেও রাখা হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। সিবিআই সেটা বলে আগে তাকে সরিয়ে দেওয়া দরকার না, চার্জশিট ফর্ম করা হবে বললাম আমি। তুমি সেটা জানো না? পরিষ্কার সিবিআই ফর্ম করা হবে। দাদা এক সেকেন্ড কথাটা বলুন। যে যাদের বিরুদ্ধে আজকের দিনে আপনারা আঙ্গুল তুলছেন, আপনি বলছেন তদন্ত তার বিরুদ্ধে, নিজে বলেছেন যদি আমাকে ইন্টারোগেশন ফেস করতে, আমি ইন্টারোগেশন ফেস করব। ঠিক বুঝলাম। দুটো কথা একদম সংক্ষেপে, তারপর আমার উত্তরও যতক্ষণ দিয়েছে আমি তার অর্ধেক সময় নেব না। আমি বলছি প্রথম কথা হচ্ছে, যদি দেখা যেত যে কেরালায় কোনো দুর্নীতি বা কোনো কিছুর অভিযোগ আসার পরে আদালত বলে দিল যে প্রক্রিয়াকে বাতিল করতে হবে, গ্রেস নম্বর ফেরত দিতে হবে, কিন্তু কেরালার সরকারের মন্ত্রী বলছেন যে আদৌ কোনো আদালতের রায় আমরা মানব, কিন্তু কোনো দুর্নীতি হয়নি, এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই বোর্ডের চেয়ারপারসনকেই সেই বোর্ডের দুর্নীতি তদন্ত করার দায়িত্ব দিত কেরল সরকার, তাহলে হ্যাঁ প্রমাণিত হতো যে কেরল সরকারেরও এখানে যোগসাজশ আছে। শেষ করে নাও, এবার ওই ঘন্টাতেই আসছি। এবার শুনে নাও, আমি তোমার মাঝখানে বলিনি তো, শুনে নাও এবার এখানেই আমার বক্তব্য হচ্ছে, তাহলে ভাই সিবিআই কেন তদন্তটা করবে? পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গ পুলিশের কোনো যোগ্যতা নেই এমন নয়, পশ্চিমবঙ্গ পুলিশের কোনো ক্ষমতা নেই এমন নয়, কিন্তু যখন দুর্নীতির অভিযোগ পশ্চিমবাংলায় উঠেছে, যে কথা সিপিএম বলেছে একই কথা বিজেপি বলেছে, এবং আমরা ধারণা সঠিক কথাই বলেছি যে যেহেতু রাজ্যের সরকার দুর্নীতি করেছে, তাদের পরিচালিত পুলিশ এখানে সৎভাবে তদন্ত করবে না, তাহলে অঙ্কনের কেনই বা একটা প্রশ্নাতীত আস্থা থাকবে না সিবিআই চার্জশিটের ওপর? কেননা যে মোদী সরকারের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দপ্তর থেকে দুর্নীতিটা হয়েছে, সেই মোদী সরকারের সিবিআই তদন্ত করবে, তাহলে কেন আজকে এখানে জুডিশিয়াল ইনকোয়ারি হবে না? কেন এখানে আপনাদের বিকাশ বাবুকে পাঠান সুপ্রিম কোর্টে, বলুন যে কেরল পুলিশ তদন্ত করবে? তুমি বিজেপি নেতার মতো কথা বলছো। না আমি তো বিজেপি নেতার মতো কথা বলবো। আপনি বলুন আপনি ছাত্রদের মতো, আপনি তাহলে বিকাশ শুরুটা করেছিলেন ছাত্রদের মতো। যাবে ওটা যাবে কেরল পুলিশ। আরে ভাই তোমার কি যুক্তির অভাব হচ্ছে? তুমি মাঝখানে বলছো কেন? তুমি শুরুটা এরকমভাবে করোনি, মাঝখানে বলছো না। আমি তো মাঝখানে বলিনি, সবাই যদি তোমার মাঝখানে বলে তোমার অসুবিধা হবে না, করো না এটা। আমি বলছি এই যে অঙ্কনের এই যে উত্তরটা, যে তাহলে বিকাশ ভট্টাচার্যকে বলুন এটার বিরুদ্ধে মামলা করতে, এটা কিন্তু বিজেপি নেতা অঙ্কনের উত্তর। এটা কিন্তু যেভাবে শুরু করেছিল নেট কোয়ালিফাই করা একজন মেধাবী ছাত্রের উত্তর, কিন্তু থাকলো না। আমার পরিষ্কার একটা ফান্ডামেন্টাল জায়গা থেকে প্রশ্ন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের উপর আমরা আস্থা না রাখি, তাহলে মোদী সরকারের বিরুদ্ধে ওঠা একটা অভিযোগের তদন্ত সিবিআই সৎভাবে করবে, এই আস্থাটা কেন অঙ্কনই বা রাখবে? কেন এখানে জুডিশিয়াল ইনকোয়ারি হবে না? হয়ে গেছে তো আমার আস্থা রাখার প্রশ্ন নয়, আমার আস্থা রাখার প্রশ্ন নয়। কোর্ট যদি মনে করে যে কোর্টের আস্থা রয়েছে সিবিআই এর উপর, তাহলে বাড়ি যাও, তাহলে কোর্টের রায়টা আসুক, তাহলে যা হবে হবে, তাহলে আর কথা বলতে হবে না। তাহলে শুধুমাত্র তোমার কেরলের পুলিশ তদন্ত কেরলের পুলিশ করলে খুব ভালো। আরে কেরলের পুলিশ সিবিআই করে তদন্ত শুরু করে, এই হিপোক্রেসিটা থেকে বেরিয়ে আসো, এই হিপোক্রেসিটা থেকে বেরিয়ে আসো। পিনারাই বিজয়ন বলেছে, পিনারাই বিজয়ন প্রথম বলেছে যে আমাদের
তদন্ত হচ্ছে কেন তাহলে? লাভলিন মামলা তদন্ত তো সিবিআই করেছিল, ক্লিন চিট দিয়েছে। কেরালায় তোমায় কটা উদাহরণ দেবো? লাভলিন মামলা তদন্ত তো করেছিল। কোনোটাই ক্লিন চিট নেই। অঙ্কন শতরূপ, লাভলিন বা সোনা পাচার খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে আমরা তার থেকেও বড় দুর্নীতি, যে দুর্নীতিতে একটা জাতির মেরুদণ্ড মানে শিক্ষাকে মেরুদণ্ড বলা হয়, সেটা ভেঙে যেতে পারে, সেটা নিয়ে আলোচনা করছে। এবং সেটাও চিকিৎসাশাস্ত্র পড়বে, চিকিৎসক হবে ভবিষ্যতে এমন ছাত্রদের বাছাই করা নিয়ে পরীক্ষার দুর্নীতি। আমি মণিশঙ্করবাবু আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমি সজলবাবু অনেকক্ষণ অপেক্ষা করছেন, সজলবাবুর কাছে যাবো। ডক্টর সজল বিশ্বাস আমার সঙ্গে রয়েছেন, চিকিৎসক। সজলবাবু, একটু আগে জয় চক্রবর্তীও বলেছেন, হিন্দুজা হসপিটালের সিইও, এবং তিনি একজন অভিভাবকও বটে, তার সন্তানও পরীক্ষা দিয়েছে এবার নিটে। আমার প্রশ্ন সজলবাবু আপনাদের দুজনের কাছে, আমি যেভাবে জয়বাবুকে প্রশ্ন করেছিলাম আপনাকেও করব একজন চিকিৎসক হিসেবে, এবং আপনিও অনেকেরই যারা এবার পরীক্ষা দিয়েছে তাদের প্রায় অভিভাবক তুল্য যারা নিট পরীক্ষার্থী, সেই জায়গা থেকে আমার প্রশ্ন ছিল যে এই ব্যবস্থাটার উপর আস্থা থাকবে কি করে? রাজনীতির অনেক কচলাকচলি হতে পারে, আদালত কাকে দায়িত্ব দেবে কাকে দেবে না, যদিও আদালতের উপরে এক্ষেত্রে সরকারের যে নির্ভরতা সেটা নিয়েও আমার কিছু প্রশ্ন আছে, ভালো দিক দিয়ে নিয়ে নয়, অন্য দিক দিয়ে আমি সেটা করবো পরে, কিন্তু সজলবাবু আস্থার জায়গাটা নিয়ে আমার প্রশ্ন। হ্যাঁ, একদমই। প্রথমত আস্থার কোশ্চেন, আস্থা তো অবশ্যই থাকবে না, সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে সুশীল সমাজ, মানুষ, নাগরিক কারোরই আস্থাটা থাকার কথা নয়। যে ধরনের দুর্নীতির প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে, খুব সামান্যতম অংশ হয়তো এনকোয়ার্ড হয়েছে বিভিন্ন রাজ্যগুলোতে, যেটা আমরা মনে করি যে হিমশৈলের চূড়া মাত্র, জাস্ট কিছু কিছু অংশ কোথাও দেখা যাচ্ছে। সেখানে যে ধরনের দুর্নীতির প্রশ্ন এখানে উঠে আসছে, এখানে শুধুমাত্র ওই একটা সেন্টারে যে গেস্ট মার্কস দেওয়া হয়েছে তাদেরকে আবার পরীক্ষা নেওয়া হবে, শুধু সেটার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা নয়। কারণ এখানে কোশ্চেন লিক হয়ে যাওয়ার প্রশ্ন উঠেছে এবং তার প্রমাণও পাওয়া গেছে, এবং সেখানে যে কোশ্চেন লিকের পেছনে কত টাকা সেখানে ইনভেস্টমেন্ট হয়েছে সেগুলো জায়গা উঠে এসছে, কোশ্চেনের উত্তর লিখে দেওয়া হচ্ছে। নানান রকমের দুর্নীতির প্রশ্ন কিন্তু এখানে অলরেডি আমাদের সার্ফেসে এসে গেছে, বিভিন্ন রাজ্যের, বিহার থেকে শুরু করে নানান রাজ্যে আমাদের এইগুলো কিন্তু এসে গেছে। স্বাভাবিকভাবে এই ধরনের একটা পরীক্ষা, যেটা হচ্ছে ভবিষ্যতে ডাক্তার তৈরি করবে, যে ডাক্তারদের হাতে মানুষের জীবন মরণ নির্ভর করে, সেই ধরনের একটা পরীক্ষায় এইগুলোকে কিন্তু কোনোভাবেই কিন্তু একেবারেই সজলবাবুর অডিও যোগাযোগটা কোনো কারণে বিচ্ছিন্ন হলো, আমি আবার ওটা ঠিক হলো আবার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, প্লিজ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, কোন দায়িত্বশীল সরকার যদি থাকে তাহলে তাদের প্রথম দায়িত্বই ছিল যে সংস্থা এনটি এর মধ্যে আবার অডিও যোগাযোগটা করেছে, এবং নিটের মতো পরীক্ষায় যেভাবে কেলেঙ্কারি হয়েছে এবং এই যে চলছে, যেটা এই প্রথম দায়িত্ব ছিল সেই সংস্থাটাকে আজকে এখানে সাসপেন্ড করা, তাদের যে কর্তা ব্যক্তি যারা রয়েছে তাদেরকে সাসপেন্ড করে এনকোয়ারি করা, কারণ তারা শপথে বহাল রয়েছে, অথচ এনকোয়ারি হবে, সেটা কি করে এনকোয়ারি হতে পারে? এক্স্যাক্টলি সজলবাবু, আমি এই জায়গা থেকে এই সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন রেখেছেন সজলবাবু, ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে আমি আবার আসবো আপনার কাছে। এই জায়গাটা থেকে আমি সাধারণ মানুষের জন্য আজকে যে প্রশ্নটা রেখেছিলাম, আমি রোজকার একটা পোল কোশ্চেন রাখি, আপনাদেরকে আহ্বান জানাই যে আপনারা ফেসবুক, এক্স হ্যান্ডেল অথবা ইউটিউবে এসে ভোট করুন। আমি সেই প্রশ্নটা আজকেও আপনাদের জন্য রেখেছি, সেই প্রশ্নের উত্তর আমি এক্ষুনি আপনারা কে কিভাবে দিয়েছেন, কত শতাংশে দিয়েছেন, কোন দিকে মত দিয়েছেন দেখাচ্ছি না, কিন্তু প্রশ্নটা আমি রাখছি। আমার প্রশ্ন ছিল আজকে এনটি এর বদলে নতুন সংস্থা দরকার, যে সংস্থা এতখানি ফেল করে বসে আছে, সেই সংস্থাকে রেখে তার অধীনেই যদি আবারও পরীক্ষা নিতে হয়, সেই পরীক্ষা নিয়ে কি আবার মানুষের মনে প্রশ্ন থেকে যাবে না? একবার ফেল করে যাওয়া, এমন বিপুলভাবে ফেল করে যাওয়া সংস্থাকে নিয়ে এই প্রশ্নের উত্তর আপনারা কিভাবে দিয়েছেন আমি নিশ্চিতভাবে দেখাবো। তার আগে আমি মণিশঙ্করবাবু আপনার কাছে আসছি, আমি তারপর জয়বাবুর কাছে আরও একবার যাব। নতুন কোনো সংস্থা কি দরকার? এই সংস্থার উপর আস্থা আবার পরীক্ষা যদি নেয়, সুপ্রিম কোর্টের নির্দেশেও যদি নেয়, রাখতে পারবে মানুষ, সাধারণ পরিবার রাখতে পারবে না? নতুন সংস্থা মানে সংস্থা তো এনটিকে দেওয়া মানে এনটিও বা আবার যদি অন্য কোনো সংস্থা হয় সেইটা নিয়ে কোনো সলিউশন হবে বলে আমার মনে হয় না। মানে একটা করাপশনের জন্য লোকায়ুক্ত হচ্ছে, লোকপাল হচ্ছে, আবার তাদের জন্য আবার কেউ দেখতে হবে। ব্যাপারটা হচ্ছে যে মানুষই তো সব কিছু চালায়, ফলে মানুষের যে সদিচ্ছা এবং মানুষকে সচেতন করার জন্য যে যে পদক্ষেপগুলো দরকার, এই পদক্ষেপ আমরা দেখি না। এখন ব্যাপারটা হচ্ছে যে এরকম তো অনেক ঘটনা আছে যে টাকা দিয়ে যদি কেউ চাকরি পায়, টাকাটা তোলার জন্য সে আবার কি কি অসৎ পন্থা অবলম্বন করবেন। আবার এখন একটা টকশোয়ের একটা শুরুই হয়ে গেছে যে আমাকে চোর বললে আবার 10টা চোরের একটা এক্সাম্পল দিয়ে আমার চোরটাকে সাবস্ট্যান্সিয়েট করা, এগুলো দিনের পর দিন চলে যাচ্ছে। এইগুলো মানুষ তো চায় না। এখন ব্যাপারটা হচ্ছে যে আজকে যারা
দিয়েছে, পরীক্ষা দিয়েছে, এবং সরকারের যে ইচ্ছেটা তারা হচ্ছে পুরোপুরি এই যে একটা মানে সব কিছু গা হাত পা ছেড়ে দিয়ে একটা বেসরকারি সংস্থাই বলবো আমি, নিজের হাতে যখন কন্ট্রোল নেই, মানে সরকারের অধীনে না রেখে অন্যের ঘাড়ে ঝেড়ে ফেলে দেওয়া, যে ওকে দায়িত্বটা দিয়ে দেবো, তার মানে প্রশ্নটা এসছে মানে বেসরকারিকরণ যে নীতিগুলো হচ্ছে সেগুলো কোয়েশ্চেনেবল করা উচিত কিনা, এবং অন্য কোনো সংস্থার হাতে এই ধরনের কিছু কিছু জিনিস যেগুলো পুরোপুরি সরকারের কন্ট্রোলে রাখা উচিত কিনা, এই ধরনের প্রশ্নগুলো এখন এসছে। এখন প্রশ্ন আসছে যে পেট্রোলিয়াম মন্ত্রী হয়ে গেল শিক্ষামন্ত্রী, এগুলো একটা ব্যাপার, যে শিক্ষামন্ত্রী হবে যার ন্যূনতম শিক্ষাক্ষেত্রে তার একটা আছে, যে পেট্রোলিয়াম মন্ত্রী হবে তার একটা দিয়ে জ্ঞান আছে, ফলে এইগুলো চিন্তা ভাবনা না করে একটা দিয়ে দেওয়া। তো ফলে 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 আমি বলতে চাইছি যে এই উদাহরণের রাজনীতিটাই তো শেষ করে দিচ্ছে। আমি বলছি যে চোরটা তো চুরিটা তো স্বীকার করে নেওয়াটাই ভালো, নাকি? চুরি কোথায় হয়েছে? এই আমি বলছি চুরি হোক, জালিয়াতি হোক, করাপশন হোক, সেটা হয়েছে, সেটা স্বীকার করে নেবে বেটা। ফলে সব জিনিস, প্রত্যেকটা জিনিস, রাজনীতির ঊর্ধ্বে কিছু কিছু জিনিস থাকা ভালো। প্রত্যেকটা জিনিস নিয়ে যে রাজনীতি হবে, প্রত্যেকটা জিনিসে রাজনীতি নিয়ে সাবস্ট্যান্সিয়েট করবে, এটা কোনোদিনই মানে একটা দেশের পক্ষে কল্যাণকর হতে পারে না। আমি বলছি অঙ্কের পক্ষে কল্যাণকর নয়, তার কারণ আজ এই পরীক্ষা দিয়ে যারা চিকিৎসক হয়ে বেরোবে, কেউ যদি সত্যি 32 লক্ষ টাকায় কোশ্চেন পেপার কিনে চিকিৎসক হয়ে তারপরে বেরোয়, তারপর যদি তাকে 10 বছর পর অঙ্কন দেখাতে যায়, অঙ্কন জোর দিয়ে বলতে পারবে ভুল চিকিৎসা হবে না। আমি বলতে পারবো, আপনি বলতে পারবেন 1 কোটি টাকা ওঠানোর চেষ্টা করবে, তখন তাকে তো একটা অসৎ পন্থা অবলম্বন করতে, সে তো একদম নর্মাল ব্যাপার। তো সেইটা আমি সব জায়গাতেই হবে। এবং সবাই বলেছে পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা, যে শিক্ষা দুর্নীতির সময় যে প্রশ্নটা খালি যারা মানে চাকরি পাওয়ার কথা তারা বঞ্চিত হলো তাই নয়, এনটি এর মতো সংস্থাকে কি বাতিল করা দরকার? নতুন কোন সংস্থা তো মানে বাতিল মানে শুধু একটা সংস্থাকে বাতিল করার জন্য বাতিল বলছি না, আমি বারবার বলছি খোল নলছে পাতানো। তাহলে যে ভুল এনটি এর মতো সংস্থা দ্বারা হয়েছে, সেটা সেই ভুলগুলোকে কারেকশন করার জন্য নতুন কিছু। একটা সরকার যদি সৎ হয় তার অধীনে সব সংস্থা সৎভাবে চলবে, সরকার যদি অসৎ হয় তাহলে তার অধীনে সমস্ত সংস্থা অসৎভাবে চলবে। আমি একটা তোমায় বলছি অনির্বাণ, যেটাকে আমি বলার চেষ্টা করছিলাম, যে পশ্চিমবাংলার চাকরি দুর্নীতির ক্ষেত্রে আমরা একথা বলেছি এবং আমরা সবাই বলেছি যে আমাদের বড় চিন্তা, নিশ্চয়ই এটা চিন্তা যাদের চাকরি পাওয়ার কথা তারা পাচ্ছে না, তাদের প্রতি অন্যায় হচ্ছে, তার থেকে বড় চিন্তা যে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে তারা অযোগ্য শিক্ষকের কাছে পড়তে বাধ্য হচ্ছে। তেমনই তুমি আজ যে কথাটা বলছো, আজকে যার চিকিৎসক হওয়ার যোগ্যতা নেই, সে যদি চিকিৎসক হয়ে যায়, এবার তার কাছে যদি আমাকে কালকে বাইপাস সার্জারি করাতে হয়, তাহলে আমি তো জীবন নিয়ে অপারেশন টেবিল থেকে ফিরতে পারবো না। এবং ওটা তো অনেক দূরের চিন্তা। আমি তোমায় বলছি সবচেয়ে কাছের চিন্তা হচ্ছে 30 লাখ টাকা ঘুষ দিয়ে যে ডাক্তার হয়েছে, সে তো এমবিবিএস ডিগ্রিটা পাওয়ার পরে সবার আগে 30 লাখ টাকা তুলবে লোকের কাছ থেকে। সে তখন ভুলভাল টেস্ট লিখে, ভুলভাল ওষুধ দিয়ে, ওষুধ কোম্পানির কাছ থেকে পয়সা খেয়ে, সে তো সবার আগে 30 লাখ টাকা তুলবে লোকের কাছ থেকে। এটা তো আমাদের সবচেয়ে বড় চিন্তার জায়গা। এইটা এত বড় অঙ্কন এখানে বলছে যে আমাদের সরকার স্বীকার করেছে দুর্নীতি হয়েছে। আরে সুকান্ত মজুমদার এই সরকারের প্রতিমন্ত্রী, দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি বলেছেন যে কোনো দুর্নীতি হয়নি, প্রথমেই বলে দিয়েছেন। এখন যখন সারা দেশে আগুন জ্বলছে, এখন বলতে বাধ্য হচ্ছেন। এখন যখন ছেলেমেয়েরা রাস্তায় নেবে, টাকার বান্ডিল নিয়ে গিয়ে বলছে ধর্মেন্দ্র প্রধান টাকা নিন, আমাদেরকে আমাদের ডিগ্রিটা ফেরত দিন, তখন আজকে বলতে বাধ্য হচ্ছে। কিন্তু এটা তো শুরুই করেছে এই বলে, এবং এটা আজকে 240টা, ভাই বলবে তুমি শুনে নাও, এটা আজকে 240টা সিট পাওয়া বিজেপি বলে। এটা যদি আজকে 303টা সিট পাওয়া বিজেপি হতো, তাহলে আজকেও ওই স্বীকারটুকু করতো না মিনমিনে গলায় যে হ্যাঁ দুর্নীতি হয়েছে। ওই প্রথম দিন বলেছিল কোনো দুর্নীতি হয়নি, ওই ফরমাই চলতো। আজকে এখানে কারেকশনের দরকার আছে। সুকান্ত মজুমদারের পূর্ণ বক্তব্য চালানো পরিষ্কার, উনি বলেছেন যতটুকু ইনপুট আমার কাছে এখন অবধি আছে কোনো দুর্নীতির অভিযোগ নেই, কিন্তু সরকার তদন্ত করছে। যদি সরকারের কাছে আসে, সরকার যে আরে দাদা তুমি এই বললে না যে ভেতরে বলবে না, এটা এমন একটা আলোচনা আমি চাই সবাই শুনুন, প্রত্যেকের কথা শুনতে পারে। সেখানে সুকান্ত মজুমদার খুব পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন ভাষায় বলেছে যদি কোনো রকমের প্রমাণ পাওয়া যায়, শাসক বিরোধী নির্বিশেষে কাউকে রেয়াত করা হবে না। এটাই তো আমাদের বুঝলাম, কিন্তু আপনাদের সরকার বলে না কেরলে, আপনাদের সরকার আছে আমাদের সরকারের কোনো দুর্নীতি হয়নি বলে তোমাদের সিবিআই তোমাদের গ্রেফতার করতে, তোমরা নিজের সময় বলাবে না, নিজের সময় কথা বলাবে না। এইটাই হচ্ছে সিপিএম, এইটাই হচ্ছে সিপিএম। আমাদের ইডি সিবিআই কে দুহাতে দিয়ে প্লিজ কেরালার টাকা গ্রেফতার করেছে, প্লিজ এক এক করে টেবিলের পাশে বলে যাচ্ছে এত বড় পাপের পরে কোন দুর্নীতি করেছে কেরালা সরকার? যখন মণিপুর নিয়ে প্রশ্ন করা তখন বলে ভারত ভ্রমণে কেন যাওয়া হচ্ছে, এখন চিৎকার হয়ে গেছে,
চিৎকার হয়ে গেছে। কেরালায় কাকে গ্রেফতার করেছো 10 বছর? আমি আবারও বলছি, বিরিয়ানির বাক্সে সোনা পাচার কোন মামলায়? আমি আবারও বলছি, লাভলিন হয়ে গেছে। প্লিজ এক সেকেন্ড ডাক্তারি পরীক্ষা নিয়ে কথা হচ্ছে তো, ডাক্তারি পরীক্ষা নিয়ে কথা হচ্ছে তো, আপনি এতগুলো কথা বলছেন, ফুড এসআইয়ের নিয়োগে দুর্নীতি করলেন কেন? প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? পরীক্ষার্থীর পাশে ফুড এসআই নিয়োগে 13 লক্ষ পরীক্ষার্থী ছিল, কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? আমাকে এদিকে যেতে হবে, আমাকে এদিকে যেতে হবে, তার একটাই কারণ এদিকের সেটের আবহাওয়াটা অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে স্বাভাবিকভাবে, যেহেতু রাজনৈতিক দোষারোপ পাল্টা দোষারোপ আসছে। আমি আবারও জয় চক্রবর্তী আপনার কাছে যাব। জয়বাবু, একটাই কারণে আপনার কাছে আসছি, আপনি একদিকে একজন চিকিৎসক, অন্যদিকে ভবিষ্যতে চিকিৎসক হতে চায় এমন একজন সন্তানের পিতা, একজন অভিভাবক হিসেবে এই ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে? ন্যাশনাল টেস্টিং এজেন্সি যেভাবে ঠিক যে কায়দায় চলছে এখন, যা করে এই একটা অদ্ভুত ভয়ঙ্কর কলঙ্কজনক অধ্যায়ের সামনে এসে আমাদেরকে দাঁড় করাতে হয়েছে বা দাঁড়াতে হয়েছে তাদের কার্যকলাপের জন্য, সেই অবস্থাতে কি আস্থা ফেরানো সম্ভব একজন চিকিৎসক হিসেবে এবং একজন অভিভাবক হিসেবে? আপনি কি করলে মনে করবেন যে হ্যাঁ, ভবিষ্যতে অন্তত এই চিন্তাটা থেকে রেহাই পাওয়া গেল? জয়বাবু। আচ্ছা, প্রথমে একটা সংশোধন করতে চাই, আমি চিকিৎসক নই, আমি প্রশাসক হসপিটালে। আর সেকেন্ড, আপনি যে বলছেন যে এনটিএ থেকে কি পরিবর্তন, কিন্তু দেখুন, এনটিএ হোক বা যে এজেন্সি হোক, সেটা একটা রান করছে একটা অ্যাডমিনিস্ট্রেশন, একটা কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচার। তো সেইটার ভেতরে যদি কোনোভাবে কিছু গলত কাজ শুরু হয়ে থাকে, সেটাকে চেঞ্জ করতে পারে একমাত্র সিস্টেম। কিন্তু আমি লাস্ট 30-40 মিনিট ধরে শুনছি আপনার এই আসরে বিভিন্ন রাজনৈতিক নেতারা এটাকে যেভাবে একটা রাজনৈতিক স্তরে নিয়ে গেছেন, যেভাবে ঝগড়া করছেন, তাতে আমার মনে হয় না কারুর যে খুব একটা ইন্টারেস্ট আছে যারা এই পুরো ইস্যুর জন্য সাফার করছে তাদের জন্যে। তারা বেশি ইন্টারেস্টেড, তারা অন্যজনকে কিভাবে ছোট দেখাবেন আর ছোট দেখিয়ে তাদের নিজেদের পজিশনটা ঠিক রাখবেন। আর দুর্ভাগ্যবশত এরকমই কিছু লোকের হাতে আছে আজকের এনটিএ হোক বা যে কোনো এই ধরনের বডি চালানোর ক্ষমতা। কিন্তু এই ধরনের মানসিকতা যতদিন না চেঞ্জ হবে, আমার মনে হয় না কোনো কিছু চেঞ্জ হতে পারে। বেশ, আমি জয়বাবু আপনার কথার সূত্র ধরে আমি একটা জিনিস সবাইকেই শোনাবো, শুধু আপনাকে না, সবাইকে শোনাবো। এদেশের সরকার এই মুহূর্তে যে ভূমিকা নিয়েছেন এনটিএর পরিচালনার পদ্ধতি সম্পর্কে, সুপ্রিম কোর্টে গিয়ে তাদের যে অবস্থান, তার পরিপ্রেক্ষিতে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে গতকাল রিপাবলিক নেটওয়ার্কের চিফ এডিটর অর্ণব গোস্বামী একটি প্রশ্ন করেছেন, নির্দিষ্ট একটি প্রশ্ন, তার নির্দিষ্ট উত্তর, সব মিলিয়ে 40-45 সেকেন্ডের বিষয়। আমি একটু সবাইকে বলবো ধৈর্য ধরে এবং মন দিয়ে শুনতে, কি প্রশ্ন করলেন অর্ণব গোস্বামী এবং কি উত্তর দিলেন ধর্মেন্দ্র প্রধান, তারপর আমি আমার প্রশ্নটা রাখছি। প্রশ্নোত্তর। क्या आप सुप्रीम कोर्ट के फैसले के लिए वेट करेंगे? 8 तारीख को सुप्रीम कोर्ट का फैसला है, 8 तारीख तक सरकार रुके, तब तक काउंसलिंग हो जाएगी, कॉलेजेस अलॉट हो जाएंगे, और जितने छात्र हैं जो कह रहे हैं कि हमें इस बार जस्टिस नहीं मिली है ना, उनका क्या होगा? देखिए अर्णब जी, चीज़ों को धैर्य के साथ सामना करना पड़ेगा। सरकार सभी के लिए है, पक्ष हो विपक्ष हो, सभी को सुनना ही सबसे बड़ा बात होती है। और आजकल विद्यार्थियों के मन की स्थिति को मैं एक पेरेंट्स के नाते भी समझता हूँ। मैं आज शिक्षा विभाग की दायित्व में हूँ, मेरा दायित्व है सभी पक्षों को सुनना, न्यायोचित जो उचित होगा, जो न्याय संगत होगा, उसी को करना, और उसके ऊपर कोर्ट का भी एक नज़र है। আমি অঙ্কন সরাসরি আপনার কাছে আসছি, নিশ্চয়ই মন দিয়ে শুনেছেন আপনারা সবাই, অঙ্কন খেয়াল করে শুনুন। 8 তারিখ পর্যন্ত কি ঘটে যাবে অর্ণব গোস্বামী বললেন, কাউন্সেলিং হয়ে যাবে, কলেজ অ্যালটমেন্টস হয়ে যাবে, সরকার সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে। খুব ভালো, একদিক থেকে ভীষণ ভালো, সাংবিধানিক একটা আস্থা বা বিশ্বাস সরকার রাখছে সর্বোচ্চ সংস্থার উপরে, আদালত। কিন্তু আদালত তো দেশ চালাচ্ছে না বা চালাবেও না, আমরা সেটা নিশ্চয়ই আশা করি না। দুর্নীতির তদন্ত এবং তার বাকি বিষয়টা আদালত দেখবে, কিন্তু সরকার যা করতে পারে, এই মুহূর্তে এনটিএর দায়িত্বে যিনি ছিলেন তাকে সরিয়ে দিতে পারে, 1। 2, নিজের মতো করে তদন্তকারী কোনো সংস্থাকে যদি নিয়োগ করতে নাও চায়, সরকার নিজে একটা প্রপোজাল দিতে পারে সিট তৈরি করে এই ঘটনার তদন্ত কারা কারা করলে সরকার ঠিক তদন্ত হবে বলে মনে করছে, অথবা নিজেও বিচার বিভাগীয় তদন্ত রাখতে পারে, গোটা তদন্ত প্রক্রিয়াটাকে সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে রাখবার জন্য এই দেবশঙ্করের মতো অথবা জয়বাবুদের মতো পরীক্ষার্থী বা অভিভাবকদের আস্থা ফিরে পাওয়ার জন্য, সরকারের প্রতি নয়, সিস্টেম ব্যবস্থার প্রতি
নরেন্দ্র মোদীর সরকার আসার আগেও ব্যবস্থাটা ছিল, নরেন্দ্র মোদী সরকার চলে যাওয়ার পরেও ব্যবস্থাটা থাকবে। অঙ্কন, ব্যবস্থাটা কিন্তু খুব জরুরি, চিকিৎসক তৈরি করার, আইনজীবী তৈরি করার, অধ্যাপক তৈরি করার ব্যবস্থা। অঙ্কন, যে কোনো ব্যবস্থাতেই স্বচ্ছতা প্রয়োজন। সে আইনজীবী, চিকিৎসক, ডাক্তার, শিক্ষক নির্বিশেষে গ্রুপ ডি স্টাফ পর্যন্ত সবটা একটি দেশ পরিচালনার অংশ। সবাই মিলে আজকে দেশটাকে চালিয়ে রেখেছে, দেশটাকে ধরে রেখেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমার সরকার, আমি তো বারবার করে বলছি, সহমর্মিতার সাথে পড়ুয়াদের বিষয়গুলিকে দেখছে। পড়ুয়াদের স্বার্থ সুরক্ষার প্রশ্নে আমরা আপোষহীনভাবে রয়েছি, কোনো আপোষ করতে রাজি নই। এবং আপনি বলছেন তদন্ত যে কোনো আদালতের উপরে তো আমরা নিজেদের মনে করতে পারি না এখানে। তো আদালত যদি মনে করে যে আমরা আদালতের পর্যবেক্ষণে তদন্ত চাই, আমরা সেটাকে স্বাগত জানাবো। আদালত যদি মনে করে এটা বাইরের কোনো রাজ্য বা রাষ্ট্রের কেউ যদি এসে এখানে তদন্ত করে নিরপেক্ষতার স্বার্থে, আমরা সেটাকেও স্বাগত জানাবো। আমি একটা কথা পরিষ্কারভাবে জানি, আমার দলের মন্ত্রীরা তারা এই দুর্নীতির সাথে যুক্ত নয়, তাই আমাদের স্বচ্ছতা রয়েছে। যে কোনো কোশ্চেন, যে কোনো ইন্টারোগেশন ফেস কিন্তু আমার এখানে আমি দুটো প্রস্তাব দেব। একটা কথা হচ্ছে যে এই ছেলেগুলোকে তো আরো তো পড়াশোনা করতে হয় পরীক্ষা দেওয়ার জন্য। এই ধরনের মাস্টার যাদের দিতে হয়, পড়াশোনা করতে হয়, তাদের খরচাটা অনেকেই জানে এবং অনেক গরিব লোক আছে। এদের একটা কম্পেনসেশন দেওয়ার জন্য আমি দাবি রাখবো সরকারের কাছ থেকে, এক। আর দুই হচ্ছে, আজ থেকে 20-30 বছর আগে এত করাপশন ছিল বলে কোর্টের উপর নির্ভরতাটা এতটা ছিল না। এখন মানুষ সব কিছু আদালতের উপরে নির্ভর হয়ে পড়েছে, কিন্তু আদালতেরও স্বচ্ছতা সম্পর্কে কোনো জায়গায় অনেক প্রশ্ন আসে ডিলের জন্যে। আমি বলছি ডিলে বিচার প্রক্রিয়ার জন্য অনেক সময় করাপশনকে করতে একটা ইন্টেলিজেন্স দেয়, ফলে লোকে জানে যে করাপশন করলেও কিচ্ছু হবে না, আদালতের বিচারটা এতটা একদম সংক্ষেপে। আমি যেমন জয়বাবু যেরকম বুঝতে পারছিলেন না আমরা দুর্নীতি নিয়ে চিন্তিত না, রাজনীতি করছি, আপনার হাসপাতালের বিল থেকে আমরাও বুঝতে পারি না আপনারা চিকিৎসা করেন না ব্যবসা করেন, সেটা অন্য কথা। প্রশ্নটা হচ্ছে যে কারণে রাজনৈতিক বিতর্ক হয়েছে, কেন দেশের সরকার তৈরি হয় রাজনৈতিক প্রক্রিয়ায়। সরকার যদি স্বচ্ছ হয় তাহলে সবকিছু স্বচ্ছ থাকবে, সরকার দুর্নীতিগ্রস্ত হলে সবকিছু দুর্নীতিগ্রস্ত হবে। কারোর গায়ে ঝাল লাগতে পারে, কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই একটা দেশ স্বচ্ছ হবে। আমি দিব্যশঙ্করের কাছে একটা প্রশ্ন রাখবো, আবার যদি রিনিট আবার যদি পরীক্ষা হয় দিব্যশঙ্কর, এই এনটিএ যদি আবার পরীক্ষা নেয়, লোকজন হয়তো কিছু বদলাবে, নিশ্চিতভাবে বদলাতে হবে, কারণ এই লোকজন নিয়ে তো এই পরীক্ষা বিশ্বাসযোগ্য হবে না। তাতে কি পড়ুয়া হিসেবে আপনি আশ্বস্ত হবেন দিব্যশঙ্কর? না দেখুন, আমি যেটা আগেই বললাম আপনাকে, যে যখন আমাদের একটা মাইন্ডসেট থাকে যে এখন এক্সাম দেবো, তো তখন আমাদের প্র্যাকটিস, রিফ্লেক্স, এভরিথিং নলেজ পুরো একদম পিকে থাকে। তারপরে আবার যখন শোনা হয় যে রিনিট হবে, দেখুন যারা 650, 660 পেয়েছে, আর অলরেডি কাউন্সিলিং স্টার্ট হয়ে যাচ্ছে 6 জুলাই, মানে সুপ্রিম কোর্টের রায় আসার আগে। তো সেই অবস্থায় তাদের যদি কাউন্সিলিং বন্ধ হয়, মানে স্টুডেন্টরা খুবই বাজেভাবে ধাক্কা পাবে। ঠিক। আমি এখান থেকে আমার যা পোল কোশ্চেন ছিল, অর্থাৎ আপনাদের কাছে যে রায় চেয়েছিলাম সেটার উত্তরটা দেখে নেব। সাধারণ মানুষ কি মনে করছেন? আমার প্রশ্ন ছিল এনটিএকে দিয়েই সম্ভব নাকি এনটিএর বদলে নতুন সংস্থা? উত্তরকে কিভাবে দিলেন? ফেসবুকে 87% মানুষ মনে করছেন হ্যাঁ এনটিএকে দিয়ে সম্ভব, মাপ করবেন, এনটিএর বদলে নতুন সংস্থা দরকার। 13% মানুষ মনে করছেন না এনটিএকে দিয়েই সম্ভব। এক্স হ্যান্ডেলে পরিসংখ্যানে নজর রাখুন, এখানে 100% মানুষ মনে করছেন এনটিএর বদলে নতুন সংস্থা দরকার। আস্থা এতখানি টলেছে, এই সংস্থার দ্বারা পরীক্ষাটা পরিচালিত হওয়া সম্ভব বলে আর মনে করছেন না। এক্স চ্যানেলে 100% মানুষ। ইউটিউবের পরিসংখ্যানে নজর রাখবো, 1 ঘন্টায় 11,000 মানুষ রায় জানিয়েছেন, তার মধ্যে 91% মনে করছেন এনটিএর বদলে নতুন সংস্থা দরকার, না মনে করছেন 9% মানুষ। যদি এই জনমতের বিন্দুমাত্র দাম দেশের সরকারের কাছে থাকে, তাহলে আমি বলবো খোল নলছে বদলানোর জন্য। এনটিএ রাখবেন, নাকে রাখবেন না, লোক বদলাবেন, ব্যবস্থা বদলাবেন, কিভাবে বদলাবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু মানুষের আস্থা ফিরে পেতে পারেন এমনভাবে ব্যবস্থা বদলান, না হলে মানুষের রায় কিন্তু অন্য কথা বলছে। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক।